আচ্ছা, কবিতার আসলে ইট ইজ দ্য বিউটি অফ লিভিং কালম এন্ড ফ্রি। এখানে কি বলা হয়েছে দেখুন, 80 পেজে আছে, ইন্ট্রোডাকশন, ক্রিটিক্যাল সামারি এন্ড ডেভেলপমেন্ট অফ থট। কি বলা হয়েছে কবিতা দেখি। দ্য সনেট ওয়াজ রিটেন ইন 1802। এটা হচ্ছে একটা সনেট। আচ্ছা দেখি এখানে সনেটের কি আছে, 14 লাইন আছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14। হ্যাঁ ঠিক আছে, 14টা লাইন আছে। এবার দেখি মিল আছে নাকি। প্রথম আছে ফ্রি এ, তারপর আছে নান বি, সান বি, ট্রাঙ্কুয়ালিটি এ, তার মানে এ বি বি এ। ফ্রি, নান, সান, ট্রাঙ্কুয়ালিটি, তার মানে প্রথমটা হচ্ছে অবশ্যই এ, সেটা কি আছে ফ্রি। 4 নম্বর লাইন আছে ট্রাঙ্কুয়ালিটি ই, দেখুন ই ই দুইটা মিল আছে কিন্তু, সেজন্য 1 নম্বর লাইন 4 নম্বর লাইন এ এ, আর 2 আর 3 আছে কি বি বি, দেখুন নান, সান। তার মানে আমরা প্রথম স্ট্যান্ডাতে পেলাম এ বি বি এ। এরপর আছে কি সি, এটা আবার দিলাম এ। এরপর আছে অ্যাওয়েক ভি, মেক আবার ভি, এভারলাস্টিংলি, এটা আবার এ, দেখুন সি, এভারলাস্টিংলি এ এ। এরপরটা আছে অ্যাওয়েক মেক ভি ভি, তার মানে কি পেলাম এ এ এ বি বি এ এ বি বি এ। এটা পেলাম প্রথম 8 লাইনে। তার মানে আমরা জানি পেট্রাক্কান সনেটে প্রথম 4 লাইন, মানে প্রথম যে 8টা লাইন থাকে যাকে বলা হয় অক্টেভ, সেখানে কি থাকে এ বি বি এ বি বি এ, সেটা অলরেডি ফলো করছে। এরপরে কি আছে হেয়ার থট, তার মানে হেয়ার কি হবে এ। এ হুম, ওইটা 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 হেয়ার, আমরা তো এ অলরেডি কমপ্লিট করে ফেলছি। এটা হবে সি। হেয়ার হবে সি। হ্যাঁ সি। থটে হচ্ছে ডি। এরপরটা আছে ই, ডিভাইন। ইয়ার, দেখুন হিয়ার ইয়ার সি। তারপরটা কি আছে হুম শ্রিন, তারপর আছে শ্রিন ই নট। ই। হ্যাঁ ই হবে এখানে। দেখুন আমরা ওখানে 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 ধরছিলাম ডিভাইন, সিডি 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 থার্ড ডিভাইন। আচ্ছা কি আছে থার্ড হিয়ার, ওকে হিয়ার ইয়ার, ওকে থট নট ডি, ডিভাইন শ্রিন, ওকে। এখানে আছে সিডিই সিইডি, এরকমটা আছে মেবি এখানকার যে রাইম স্কিমটা। আচ্ছা ওয়েট, আর একটু শিওর হয়ে নি রাইম স্কিমটা কি আছে। হুম হুম, এটা হচ্ছে ফ্রি নান, ওকে। রাইম স্কিম বের করলে বুঝতে পারবো যে এটা কোন সনেট। হ্যাঁ শুনবে ঠিকই আছে, ওইটি হবে এ বি বি এ এ বি বি এ, আর সিস্টেটে আছে কি সিডিই সিইডি। এখানে একটু ভ্যারিয়েশন আছে, মানে সম্পূর্ণরূপে এই পেট্রাক্যান সনেটের ফর্মটা ফলো করে নাই, কারণ আমরা জানি পেট্রাক্যান সনেট থাকে সিডি 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 অথবা সিডিই সিডিই, কিন্তু এখানে লাস্টেরটাতে কিন্তু মিল নাই, সুতরাং এটা হচ্ছে একটা ইরেগুলার, ঠিক আছে, রেগুলার না। রেগুলার। আমাদের রাইম স্কিম বের করা ঠিক আছে, বাট এখানে সম্পূর্ণরূপে পেট্রাক্যান সনেটটা ফলো করা হয়নি, কারণ ওখানে যে পেট্রাক্যান সনেট থাকে ওইখানে একটা মানে রেগুলার ই থাকে, প্যাটার্ন থাকে যে এবি বি এ সিডি 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 অথবা এবি বি এ সিডিই সিডিই, এরকমটা থাকা উচিত। বাট এখানে সেটা লাস্টেরটাতে একটু উল্টাপাল্টা আছে, আগে হওয়া উচিত ছিল ডি তারপরে ই, সুতরাং এটা হচ্ছে একটা ইরেগুলার সনেট। আচ্ছা ভাই, যা এবার দেখি কবিরা কি আপনার হ্যাঁ শুনবে। কবিরা কি আপনার ওই সনেট ফ্লো করে লেখে নাকি? না না, এখানে অনেক কবি আছে যে তারা লেখার সময় কোনো কিছু আসলে ভাবে না, তাদের মন যেমন, আমি আমি শুনেছি বা স্যাররা বলছিল হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত নাকি মানে একবারে
3টা বই লিখতে বলছিল, মানে তার সামনে লিখতে বলছিল, সে শুধু বলতো এইটাতে এইটা লেখো, এইটাতে এইটা লেখো, এইটাতে এইটা লেখো। মানে বুঝতে পারছেন যে তাহলে মানে কিভাবে রাইম মেনটেন করতে হয়, নাকি এগুলা কি তাদের কখনো মাথায় আসে? হুম, একসাথে 3টা বই লিখতে বলতেছে, সে জাস্ট বলতেছে এই বইটাতে এটা লেখো, এই বইটাতে এইটা লেখো একসাথে। তো মানে যারা কবি তারা আসলে এগুলো নিয়ে মানে কখনো ভাবে না, যারা সমালোচক তারা পরে বসে এগুলো নিয়ে ভাই ভাবে বের করে। ও আচ্ছা আচ্ছা। এরপর আছে কি দেখুন, দা সনেট ওয়াজ রিটেন ইন 1800, এটা 1802 সালে লেখা হয়েছিল। এট কি বলছে, এট ক্যালাইস, ক্যালাইস নামক একটা স্থানে, এন্ড পাবলিশড ইন 1807, এবং কত সালে পাবলিশ হয়, 1807 সালে। ইন অগাস্ট 1802, ওয়ারজথ এন্ড সিস্টার ডরথি ওয়ার ইন ক্যালাইস টু মিট এনিটি ভ্যালন। 1802 সালে ওয়ারজথ এবং তার বোন ডরথি তারা ক্যালাইসে গিয়েছিল এনিটি ভ্যালনের সাথে দেখা করতে। এনিটি ভ্যালন কে ছিল? এনিটি ভ্যালন এন্ড ওয়ারজথ হ্যাড বিকাম লাভার্স হোয়েন দ্য পোয়েট হ্যাড ভিজিটেড ফ্রান্স ইন 1790। 1790 সালে যখন এই উইলিয়াম ওয়ারজথ ইসে গিয়েছিল, ফ্রান্সে গিয়েছিল, তখন সে এলিটি ভ্যালনের সাথে মানে তার একটা সাক্ষাৎ হয়েছিল বা তাদের মধ্যে পরিচয় হয়েছিল। এরপরে বলছে এ চাইল্ড ক্যারোলিন ওয়াজ বর্ন অন দ্য ইউনিয়ন 1792, এবং 1793 সালে যেহেতু তারা দুজনে একসাথে থাকছিল, সুতরাং 1793 সালে এলিটি ভ্যালনের একটা বিয়ে হয়, সেটার নাম কি ছিল, মানে তার নাম ছিল কি, ক্যারোলিন। দো ওয়ারজথ প্রবাবলি কনসিডার্ড ম্যারেজ উইথ এনিটি, সার্টেন ফ্যাক্টরস প্রিভেন্টেড ইট, মানে যদিও ওয়ারজথ চেয়েছিল এনিটিকে বিয়ে করতে, বাট কিছু নিয়ম কানুনের জন্য সে এনিটিকে বিয়ে করতে পারেনি। তো তখন ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ চলছিল সম্ভবত, ঠিক আছে, সুতরাং ওয়ারজথকে এই সাইডে ফ্রান্স ছেড়ে ইংল্যান্ডে চলে আসতে হয়েছিল, দ্যাটস ওয়াই সে মানে ফ্রান্সের কাউকে বিয়ে করতে পারেনি, বা এই এনিটি বার্নকে সে তখন বিয়ে করতে পারেনি। এরপরে বলছে দো ওয়ারজথ প্রবাবলি কনসিডার, না এটা না, হি হ্যাড লিটল মানি অ্যান্ড নো প্রসপেক্ট অফ এ প্রফেশন, হি ওয়াজ অলসো এ প্রোটেস্ট্যান্ট এনিটি এ রোমান ক্যাথলিক। তাছাড়া আরো একটা কারণ ছিল, কারণ ওয়ারজথের কাছে তখন যথেষ্ট পরিমাণে টাকা ছিল না, বা তার কাছে টাকার একটা ঘাটতি বা শর্টেজ ছিল। তাছাড়া সে ছিল হচ্ছে একজন প্রোটেস্ট্যান্ট, বাট এনিটি ভ্যালন ছিল হচ্ছে একজন ক্যাথলিক। এখানে প্রোটেস্ট্যান্ট বলতে সরি, এই যে যারা ক্যাথলিক তারা হচ্ছে রোমের মানে পোপের অনুসারী। আমরা বলি না যে এই যে ভ্যাটিকান সিটির পোপ আছে, পোপ ফ্রান্সিস, তো এদের যারা অনুসারী মানে তাদেরকে বলা হচ্ছে ক্যাথলিক। আর যারা এদের মানে অপোজিট বা বিপক্ষে তাদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। তো উইলিয়াম ওয়ারজথ সে ছিল একজন প্রোটেস্ট্যান্ট, বাট এনিটি ভ্যালন ছিল একজন ক্যাথলিক। এই কারণগুলির জন্য সে এনিটি ভ্যালনকে বিয়ে করতে পারেনি। দ্য স্টোরি অফ দিস লাভ ইজ আউটলাইন্ড ইন এ ভেইলড ফর্ম অফ, এখানে কি বলছে, ভ্যান্ড্রাকোর এন্ড জুলিয়া। আর এই তাদের লাভ অ্যাফেয়ারের যে ঘটনাটা, এটা এই বইটাতে উল্লেখ করা হয়, ঠিক আছে, ভ্যান্ডা কি হলো জুলিয়া। ইন 1802 ওয়ারজথ মেট এনিটি আফটার 10 ইয়ার্স, 1802 সালে আবার ওয়ারজথ 10 বছর পরে এনিটির সাথে দেখা করে, মানে 1790 সালে সে যখন ফ্রান্সে যায় তখন তাদের মধ্যে দেখা হয়েছিল। এরপর 1792 সালে তাদের একটা বিয়ে হয়, বাট ওয়ারজথ তাকে বিয়ে করতে পারেনি, তাকে কিছু কারণের জন্য ফ্রান্স ছেড়ে চলে আসতে হয়। এর 10 বছর পরে মানে 1793 আর 10, 1802 সালে তাদের মধ্যে আবার দেখা হয়। এরপরে বলছে by appointment in the 4 weeks they had is that they stayed at Calais, এবং 4 সপ্তাহ তারা এই ক্যালাইসে ছিল, অবস্থান করছিল। Dorothy tells us in her journal that they all walked about on the sands by the sea in the evening, মানে তারা সবাই মিলে আর কি একদিন বিকেলবেলা সমুদ্রের তীরে হাঁটতেছিল, এরকম কোন একটা সিনারির কথা এই এনিটি বলেন সে, সরি ডরথি, সে সাংবাদিকদের কাছে উল্লেখ করছে। আমরা অনেক সময় দেখি না যারা ফেমাস বা যারা সেলিব্রিটি, তাদেরকে সাংবাদিকরা অনেক কিছু জিজ্ঞেস করে, তোমরা কোথায় গিয়েছিলে, এখানে কি কি আনন্দ উপভোগ করছো, এগুলা তো সেম কাজটাই ডরথির কাছে জিজ্ঞেস করছিল সাংবাদিকরা। তো সে সাংবাদিকদের কাছে ডরথি বলছিল যে আমি আমার ভাই বলতো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার ওয়াইফ বা যে ক্যারোলিন ছিল, তারা মিলে এই যে একটা মানে এখানে যে ক্যালাইস নদীর কথা বলা আছে, ক্যালাইস একটা নদী না, এটা হচ্ছে একটা জায়গার নাম। ওখানে যে নদী আছে ওইখানে তারা বিকেল বেলা সাধারণত যে আছে বালু আছে বা সমুদ্র সৈকত আছে, সৈকতে ওখান দিয়ে হাঁটতেছিল, সেরকম একটা ঘটনার কথা সে বলছে এই জার্নালের কাছে বা সাংবাদিকদের কাছে। ওয়ান সাচ কালম অ্যান্ড বিউটিফুল ইভিনিং ইন্সপায়ার্ড দিস সনেট, এবং ওইরকম একটা সুন্দর আহ দেখে দৃশ্য দেখে সাধারণত ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা লিখছে, ভাই সনেটটা লিখছে। এটা হচ্ছে মানে ইন্ট্রোডাকশন আর কি, যে এই সনেটটা লেখার উদ্দেশ্য কি বা এখানে কোন কোন ঘটনা নিয়ে বলা হয়েছে, এটা কি বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা, সমস্যা নেই এখানে। এরপরে আছে কি, হ্যাঁ এরপর আছে ডেভেলপমেন্ট অফ থট, মানে এরপরে আমরা আসলে কি বুঝতে পারছি, বুঝতে এখানে কি পারছি। বলা হয়েছে। ইন দা ওপেনিং লাইনস অফ দা পোয়েম দা পোয়েট কি বলতে, দা পোয়েট ড্রস এ ক্রস। গ্রাফিক পিকচার অফ এ ট্রাঙ্কল সানসেট বাই দ্য সাইড অফ সিশোর, মানে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মূলত একটা সূর্যাস্তের
দৃশ্যের বর্ণনা করতে চেয়েছে বা বর্ণনা করেছে একটা সূর্যাস্তের দৃশ্য। এরপরে বলছে দ্য ক্লোজিং লাইন্স কন্টেইন এ রিফ্লেকশন অফ দ্য অ্যাটিটিউড অফ ম্যান এন্ড চাইল্ড টুয়ার্ডস পিসফুল নেচার। এছাড়া কবিতার শেষ লাইন কি বর্ণনা করে? নেচার সম্পর্কে, মানে যারা বাচ্চা এবং হচ্ছে যারা ম্যাচিউরড এদের মধ্যে ডিফারেন্সটা কি, বা দুইজন মানে কিরকম ভাবে, মানে একে অপরকে কিরকম ভাবে নেচারকে দেখে, বা একজন বাচ্চা সে কিভাবে নেচারকে উপভোগ করে এবং একজন এইজড ম্যান সে কিভাবে নেচারকে উপভোগ করে। On an evening of extraordinary splendor and beauty, when the atmosphere was probably calm and clear, and the glorious sun was setting in the western horizon, while the poet was walking on his seashore accompanied by a little girl, he was deeply affected by the tranquil scene. মানে ওইরকম একটা সুন্দর সন্ধ্যার সময় যখন আর কি এই যে মানে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সে একটা বাচ্চার সাথে হাঁটতেছিল, এখানে বলা হয়েছে লিটল গার্ল, লিটল গার্ল বলতে তার যে মেয়ে ক্যারোলিন তার কথা বলা হয়েছে। হি ওয়াজ ডিপলি অ্যাফেক্টেড বাই দ্য ট্রাঙ্কুয়াল সিন, সে এই যে সুন্দর দৃশ্য এটা দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছিল, ঠিক আছে। এরপর বলছে দ্য চাইল্ড হাউএভার ডিড নট সিম টু শেয়ার দ্য পোয়েটস সোলেম থট, কিন্তু এই যে চাইল্ড বা শিশু সে কিন্তু এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে সোলেম থট সে মানে এতটা প্রভাবিত হয়নি। The poet says that this does not mean that the child nature is less divine than the grown up man, মানে যদিও সে এতটা হয়নি, মানে প্রভাবিত হয়নি, তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি বলছে যে মানে সে যেহেতু ছোট ছিল, অনেক ছোট, সুতরাং সে ভালো মতো নেচারকে বুঝতে পারেনি। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে যদিও সে নেচারকে ভালো মতো বুঝতে পারেনি বা এই যে সুন্দর দৃশ্য এটা খুব ভালো মতো উপভোগ করতে পারেনি, বাট তবুও তার মধ্যে এই যে একটা স্বর্গীয় অনুভূতি এটা কিন্তু কম ছিল না। মানে সে যেহেতু নিষ্পাপ, ছোট বাচ্চা নিষ্পাপ, সুতরাং তার মধ্যে এমন কোনো খুঁত ছিল না, ঠিক আছে। এরপরে বলছে অন দ্য আদার হ্যান্ড দ্য চাইল্ড ইজ এ ডিরেক্ট কমিউনিয়ন উইথ গড। আর এখানে সে না বোঝার একটা কারণ কি হচ্ছে, কারণ হচ্ছে এই তার সাথে গডের বেশ ভালো একটা সম্পর্ক আছে বা বেশ ভালো একটা যোগসূত্র আছে, এন্ড ইজ দাস মাস নিয়ারার টু দ্য সুপ্রিম বিং। সুতরাং সে হচ্ছে গডের মানে এই যে সুপ্রিম যে বিং, এখানে তারা গডকে ইন্ডিকেট করা হয়েছে যে সে হচ্ছে গডের আরো নিকটবর্তী। মানে আমরা যতটা হয়ে আস্তে আস্তে বড় হই ততই কিন্তু আমাদের মধ্যে আর গডের মধ্যে একটা ডিফারেন্স বেড়ে যায়, আমরা আমাদের পার্থিব জীবনের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ি, দ্যাটস ওয়াই গডের মধ্যে একটা ডিফারেন্স চলে আসে। মানে আমরা তখন আর গডকে নিয়ে ততটা ভাবি না যতটা একটা বাচ্চা সে ভাবে গডকে নিয়ে। বলছে ম্যান মোর ডিভাইন দ্যান দ্য গ্রোন আপ মেন। এরপরে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে ওয়ার্ডসওয়ার্থ আর হচ্ছে এখানে যে তার বোন বা তার সাথে যারা ছিল সবাই একটা সুন্দর বিকেলবেলা হাঁটতেছিল সমুদ্র সৈকতে। তো হঠাৎ করে সে একটা ছোট বাচ্চাকে দেখে মানে অনেক বেশি প্রভাবিত হয়েছিল এবং চারপাশে যে নেচার এটা দেখে প্রভাবিত হয়েছিল, যার কারণে সে এই কবিতাটা বা সনেটটা লিখছে। তো এখানে সে এই দুইজনের দৃষ্টিভঙ্গি, নেচারের উপর দুইজনের যে দৃষ্টিভঙ্গি এটা এক্সপ্রেস করতে চাইছে যে একজন বাচ্চা সে নেচারকে কিভাবে দেখে এবং এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে একজন ম্যাচিউরড ম্যান সে নেচারকে কিভাবে দেখে। এরপরটা কি আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। The sonnet is descriptive with a tinge of meditation in it. In the octave, the first 8 lines of the Italian sonnet, the poet describes the beautiful evening. মানে প্রথম 8 লাইনে কি করছে, সেই রকম সুন্দর নেচারের বা এরকম একটা সুন্দর বিকেলবেলার একটা ডেসক্রিপশন দিয়েছে। In the sunset, the last line of the sonnet, he addresses the little girl, Caroline, এবং শেষ লাইনে কি করছে, সে ক্যারোলিনকে উদ্দেশ্য করে বলছে, and he speaks of the instinctive closeness of the child to divinity, এবং এই তার সাথে মানে এই স্বর্গীয় অনুভূতির যে সম্পর্কটা বা ডিভাইনিটির সাথে তার যে সম্পর্কটা সে সেইটা উল্লেখ করছে। দিস ইজ ওয়ান অফ দোজ সনেটস রিটেন বাই ওয়ার্ডসওয়ার্থ হুইচ আর অফ দ্য ফার্স্ট অর্ডার এন্ড উইদাউট ফ্লো। মানে এখানে বলা হয়েছে যে ওয়ার্ডসওয়ার্থ এটা হচ্ছে এমন একটা সনেট যেখানে তেমন কোনো ভুল ত্রুটি নাই। ইট গিভস আস টু দ্য পিকচার অফ এ বিউটিফুল calm sunset and maybe compared to the Wordsworth picture of a beautiful and tranquil sunrise of the sonnet। মানে এখানে এটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, না সরি, ইট গিভস দ্য পিকচার অফ বিউটিফুল কালার, সরি এখানে সুন্দর বা শান্ত একটা সূর্যাস্তের দৃশ্য বর্ণনা করা হয়েছে, এন্ড মেবি কম্পেয়ার টু ওয়ার্ডসওয়ার্থ পিকচার অফ এ বিউটিফুল এন্ড ট্রাঙ্কুইল সানরাইজ অফ দ্য সনেট। মানে সেটাকে ওয়ার্ডসওয়ার্থ যা দেখছে সেই সাথে তুলনা করে যে ওয়ার্ডসওয়ার্থ যে দৃশ্যটা মানে অবলোকন করছিল বা দেখছিল সেরকম একটা দৃশ্য সে এই সনেটের প্রথম 8 লাইনের মাধ্যমে সে এক্সপ্রেস করছে বা বর্ণনা করছে। এটা বলছে composed upon Westminster Bridge and the description of a calm evening in composed upon the evening or the extraordinary splendor and beauty। এবং সে বেশ ভালো মতো বা মানে বেশ সঠিকভাবে আর কি, বা স্প্লেন্ডার বলতে এখানে বোঝানো হচ্ছে যে গাম্ভীর্য সহকারে, গাম্ভীর্য বলতে একেবারে কি বলা যায় এটাকে, মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে আর কি সে যা দেখছে ওই রকম ভাবেই সেখানে বর্ণনা করছে। এবার বলছে সি অলসো মিল্টনস ফেমাস ডেসক্রিপশন অফ ইভিনিং প্যারাডাইস লস্ট বুক
4, line 598, this picture of a tranquil sunset may be contrasted with the stormy sunrise and sunset which Shelley delight. আচ্ছা, এখানে মিল্টন শেলির কবিতার মধ্যে ওয়ার্ডসওয়ার্থের কবিতার একটা ডিফারেন্স দেখানো হয়েছে। আচ্ছা, এখানে মেইন কথাটা হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সে 1790 সালে যখন ফ্রান্সে গিয়েছিল তখন এই এনিটি ভ্যালন নামে এক ভদ্রমহিলার সাথে তার সাক্ষাৎ হয়েছিল। তো এরপর তাদের মধ্যে সম্ভবত পরিণয় হয়, আমরা আমরা যাকে বলি বিয়ে। কি বলে ওটাকে, মানে প্রেম ভালোবাসা গঠিত কোনো কিছু হয়, ঠিক আছে? না না, বিয়ে হয় না। তো তারা 2 বছর একসাথে থাকে, যার কারণে 1793 সালে এই এনিটি ভ্যালনের একটা মেয়ে হয়, নাম হয় ক্যারোলিন। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই এনিটিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কিছু সমস্যার জন্য সে পারে নাই। যেমন ওইখানে বলা হয়েছিল যে তার কাছে টাকার অনেক শর্টেজ ছিল বা ঘাটতি ছিল, প্লাস এনিটি ছিল হচ্ছে একজন ক্যাথলিক, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিল হচ্ছে একজন প্রোটেস্ট্যান্ট। তো এরপরে 1802 সালে 10 বছর পরে তার সাথে আবার এনিটি ভ্যালন বা তার মেয়ের আবার দেখা হয়। তো সেই রকম একটা মানে একটা বিকেল বেলার সিনারিতে বা বিকেল বেলা সূর্যাস্তের সময় তারা যখন সমুদ্রের সৈকতে সে আর তার বোন পাড় দিয়ে হাঁটতেছিল, তখন আরকি সে একটা ছোট বাচ্চাকে দেখতে পেয়েছে। তো সেই বাচ্চার দ্বারা প্রভাবিত হয়ে সেই কবিতাটা লিখছে, এবং সে এখানে আরো উল্লেখ করছে যে একজন বাচ্চা সে নেচারকে কিভাবে সাধারণত দেখে থাকে বা নেচারের প্রতি তার দৃষ্টিভঙ্গি কিরকম, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এরকম একজন মানে গ্রোন আপ ম্যান হিসেবে বা একজন ম্যাচিউরড ম্যান হিসেবে নেচারের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কিরকম, এটাই বলা হয়েছে কবিতার মাধ্যমে। শুনবে কি বুঝতে পারছেন এটা? ভাই বুঝতে পারছি। তো বাচ্চাটা কার ছিল ভাই? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরই, মানে তারও অবৈধ বাচ্চা, মানে সে বিয়ে করে নাই, বাট একটা আচ্ছা। ই হয়েছে, বাচ্চা হয়েছে। মানে ইংল্যান্ডে তো এটা অ্যাভেলেবল, তাই না? ইংল্যান্ড বা ওইরকম ওয়েস্টার্ন কান্ট্রিতে এখানে সেই কথাটাই বলা হয়েছে। শুনবে, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা যে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিল আছেন ওইগুলোর জন্য কিন্তু এই ছোট ছোট কবিতাগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে সনেট গুলো আছে এগুলা এই কবিতা কি পড়তে হবে না ক্রিটিক্যাল সামারি পড়লে হবে? কবিতা তো আমরা গতকাল পড়ছি না? হ্যাঁ পড়ছি, কবিতা পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, দুইটারই আছে দরকার। তবে আমরা যখন আবার অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিল পড়বো না, তখন আবার হয়তো আরো ব্রডলি এখান থেকে আরো পড়া হবে যে আর কোন কোন সম্পর্কিত কোশ্চেন আসতে পারে এখান থেকে, যদি আসেও। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, ওকে জাস্ট পড়েন। মানে লিস্ট এটুকু তো বুঝতে পারছি, এটা একটা সনেট, বাট এটা কোনো রেগুলার সনেট না। এটা প্রথম 8টা স্ট্যান্জাতে হচ্ছে বলা হয়েছে, তার পাশে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, আর শেষের লাইনগুলোতে সাধারণত এই হ্যাঁ এটা যে মেয়ে, সেই মেয়েকে উল্লেখ করা হয়েছে, এবং ওয়ার্ডসওয়ার্থের সাথে তার মেয়ের মানে দুইজনের নেচারের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এইটা দেখানো হয়েছে। লাস্ট 6 লাইন উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? এটা মানে সনেট, এখানে আমরা যা বুঝতে পারি। ওকে, এরপরটা আছে দেখুন, লন্ডন 1802। 1802 সালের লন্ডন শহরের যে ডেসক্রিপশন, সেটি এই কবিতার মাধ্যমে বলা হয়েছে যে 1802 সালে লন্ডনের অবস্থা কিরকম ছিল। মিল্টন, প্রথমে দেখুন কি বলছে মিল্টন, আর এর দেখুন মিল্টনের পরে একটা চিহ্ন আছে, আমরা তাকে বলি এক্সক্লামেটরি চিহ্ন, মানে কবি বিস্ময় প্রকাশ করতে। এখানে মিল্টন, দাউ শুডেস্ট বি লিভিং এট দিস আওয়ার, তোমার এই মুহূর্তে বাস করা উচিত ছিল। ইংল্যান্ড হ্যাজ নিড অফ দি, ইংল্যান্ডের তোমাকে প্রয়োজন। শি ইজ ফেন অফ স্টাগনেন্ট ওয়াটার, মানে তাকে যেন মনে হচ্ছে যে একটা নর্দমায় বা আটকে থাকা নর্দমার পানির মতো মনে হচ্ছে। মূলত ইংল্যান্ডের অবস্থাটা এখানে একটা নর্দমার সাথে তুলনা করেছে, যে একটা নর্দমায় যেরকম পানি আটকে থাকে, সেম অবস্থা ইংল্যান্ডেরও হয়েছে। মানে ওখানে এই দ্বারা, এই নর্দমা দ্বারা কি বোঝানো হয়েছে এর পরে অবশ্য সেইগুলো আছে, কি আছে? Altar, sword and pen, fireside, the heroic wealth of hall and bower have forfeited their ancient English dower of inward happiness. এখানে altar দ্বারা বোঝানো হয়েছে চার্চকে, চার্চ, আর sword দ্বারা বোঝানো হয়েছে যোদ্ধাদের, যোদ্ধারা, and pen দ্বারা রাইটারদের, আর ফায়ারসাইড দ্বারা ডোমেস্টিক লাইফ। এই সমস্ত কিছু কি হয়ে গেছে এখন, মানে যেন ডাউরিতে পরিণত হয়ে গেছে বা যৌতুকে পরিণত হয়ে গেছে, মোট কথা নোংরা হয়ে গেছে। এই যে শাখাগুলো আছে, এই চার্চ, মানে এরপরে এই যে যোদ্ধা, এরপর হচ্ছে কলম, এই সমস্ত সমস্ত কিছু যেন এখন নষ্ট হয়ে গেছে, আগের মতো আর নাই। এই মিল্টন ছিল খুব ভালো একজন লোক ছিল, ঠিক আছে? এবং সে অনেক জ্ঞানী ছিল, অনেক কিছু জানতো, এবং সে এমন ভাবে চলাফেরা করতো যে সবাই তাকে দেখে সমীহ করতো, সবাই তাকে ভালোবাসতো। সেজন্য কবি মিল্টনকে উদ্দেশ্য, এটা কিন্তু একজন ওডো, সনেটের সাথে একটা ওডো, যে সে মিল্টনকে উদ্দেশ্য করে বলছে যে মিল্টন, এই এই ইংল্যান্ডের একটা এরকম ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতি বা অবস্থায় তোমার মতো একজন ভালো মানুষের এই সময় থাকা উচিত ছিল, কারণ ইংল্যান্ড এখন হচ্ছে একটা নর্দমার মতো হয়ে গেছে, যেখানে সমস্ত কিছু, এখানে যে এইগুলো বলা হয়েছে অল্টার, সোর্ড, পেন, ডোমেস্টিক, ফায়ার সাইড, এই সবকিছু নষ্ট হয়ে গেছে।
উই আর সেলফিশ ম্যান, আমরা যেন স্বার্থপর মানুষ। ও রাইজ আস আপ, রিটার্ন টু আস অ্যাগেন, আমাদেরকে তুমি আবার জাগিয়ে দাও, মানে তুমি আবার পুনরায় ফিরে আসো। মোট কথা এসে এই যে জন মিল্টনের কথা বলছে না, তো সে বলছে যে তুমি আবার ফিরে আসো, আমাদেরকে আমাদের এই যে মানে পতিত একটা অবস্থা, এখান থেকে আমাদেরকে আবার জাগিয়ে তোলো, ঠিক আছে, এন্ড গিভ আস ম্যানার্স, এবং আমাদেরকে সেই নৈতিকতা শেখাও, বা আচার মানে ভালো আচার আচরণ শেখাও, ভার্চু গুণাবলী শেখাও, ফ্রিডম স্বাধীনতা শেখাও, এন্ড পাওয়ার এবং শক্তি দাও। বা মোট কথা মিল্টন যে একটা ভালো মানুষ, তাকে এখানে ইনভাইট করা হয়েছে যে মানে তার মধ্যে যে গুণাবলী গুলো ছিল এখানে, তার মধ্যে এই ম্যানার ছিল, ভার্চু ছিল, ফ্রিডম ছিল, পাওয়ার ছিল, এই সমস্ত কিছু সে কবি আবার আহ্বান করতে এই যে জন মিল্টনের আসার মাধ্যমে। এরপরে বলছে দাই সোল ওয়াজ লাইক এ স্টার, তোমার যে আত্মাটা এটা বা তোমার যে হৃদয়টা, এটা মানে কিসের মতো ছিল, একটা স্টার বা তারার মতো। আমরা দেখেছি তারা যেমন জল জল করে, মানে সবার মধ্যে যেমন তারা তখন মানে অনেকই থাকে, বা আমরা যদি রাতের আকাশটাকে ধরি, রাতের আকাশটা অনেক সময় অন্ধকারাচ্ছন্ন থাকে, তো সেখানে একটা তারা জল জল করে। তো সেম অবস্থা মানে মিল্টন, বা আমরা যদি বলি যে মিল্টনকে সবচাইতে যে উজ্জ্বল তারাটা বলা হয় লুব্ধক বলা হয়, ঠিক আছে। ওখানে আরো অনেক তারা আছে, বাট সবচেয়ে উজ্জ্বল হচ্ছে কি লুব্ধক। তো এই যে জন মিল্টনকে ওইরকম একটা তারার মাঝে মানে একটা তারার সাথে তুলনা করা হয় যে তার মানে জন মিল্টনের চারপাশে আরো অনেক লেখক ছিল, বাট শেষ হলো সবচাইতে ভালো। সেজন্য বলছে যে দাই সোল ইজ লাইক এ স্টার, তোমার হৃদয়টা বা আত্মাটা যেন একটা তারার মতো, এন্ড ডোয়েল্ট অ্যাপার্ট, এবং বাস করে কোথায়, দাও হ্যাডস্ট এ ভয়েস হুইচ সাউন্ড লাইক দ্য সি, মানে একটা সমুদ্রের গর্জন যেমন দূর থেকে শোনা যায়, সেম মিল্টনের ভয়েসটাও ওই রকম। মানে সে সবসময় বাস্তববাদী কথা বলতো, বা এমন কথা মানে এমন কথাবার্তা বলতো যাতে সবার ভালো হয়, ঠিক আছে। সেজন্য তার ভয়েসটাকে কি সাথে মানে তুলনা করা হয়েছে, একটা সমুদ্রের সাথে, এবং তার সোলটাকে তুলনা করা হয়েছে স্টারের সাথে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এখানে কি বলা হয়েছে, লাইক এ স্টার, লাইক ইউজ করা হয়েছে, লাইক দিয়ে তুলনা করা হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা সিমিলি। এরপর লাইনে লাইক দ্য সি, সমুদ্রের সাথে তুলনা করেছে, অ্যাজ আ লাইক এর ব্যবহার করেছে, সুতরাং এটা হচ্ছে একটা সিমিলি, ঠিক আছে। এরপরে বলছে পিওর অ্যাজ দ্য নেকেড হ্যাভেন্স ম্যাজেস্টিক ফ্রি, এবং সে ছিল খুব মানে পিওর, বা আমরা যাকে বলি নিষ্পাপ, যেরকম হ্যাভেনে থাকে, ঠিক আছে। সো ডিডেস্ট দ্য ট্রাভেল অন লাইফস কমন ওয়ে, এবং তুমি জীবনটাকে মানে যেভাবে চলাতে চেয়েছিলে সেভাবে তুমি চালিয়েছো। মোট কথা সে তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে তার লাইফটা লিড করতে, সে অন্য কারো দ্বারা প্রভাবিত হয়নি। সো ইন চিয়ারফুল গডলিনেস, এবং তুমি সবসময় হাসি খুশি থাকতে, এন্ড ইয়েট দাই হার্ট, এবং এখনো তোমার হৃদয় দ্য লোলিয়েস্ট ডিউটিস অন হারসেলফ ডিডলে, মানে সে এখানে মানে তোমার যে হৃদয়টা সেটা একেবারে খুব বেশি কর্তব্য, মানে কর্তব্য বলতে এখানে যে যে কর্তব্যগুলো কারো দরকার নেই, সেই কর্তব্যগুলো খুব মানে কমই পালন করছে আর কি, ঠিক আছে। এই কবিতাটা হচ্ছে একটা ওডও বলা যায়, এবং হচ্ছে সনেটও। দেখুন এখানে 14টা লাইন আছে, এবং ওড বলা যায় কোন ক্ষেত্রে, কারণ এখানে কাউকে উদ্দেশ্য করে বলা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে তাকে, জন মিল্টন। জন মিল্টন খুব ভালো একজন লোক ছিল, তার সময় সে সেরা একজন সাহিত্যিক ছিল, অনেক মানে ভালো একজন লোক ছিল, তার মধ্যে গুণাবলী ছিল, সাহস ছিল, সমস্ত কিছু ছিল। সেজন্য কবি বলছে যে এই 1802 সালে ইংল্যান্ডের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তাকে একটা নর্দমার সাথে তুলনা করা হয়েছে। তখনকার সময় যে স্টেট গুলো ছিল, যেমন রাজা, তারপরে সাধারণ মানুষ, তারপর তাদের জনজীবন, কবি, চার্চ, সমস্ত কিছু যেন নষ্ট হয়ে গেছিল। সুতরাং এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সে ইংল্যান্ডকে উদ্দেশ্য সরি এই মিল্টনকে উদ্দেশ্য করে বলছে যে জন মিল্টন, তোমার এখন এই ইংল্যান্ডে এরকম একটা খারাপ অবস্থা, তোমার সেখানে উপস্থিত থাকার কথা ছিল, বা তোমার এখন উপস্থিত থাকতে হতো, কারণ ইংল্যান্ড হচ্ছে একটা এরকম স্ট্যাগনেন্ট ওয়াটারে পরিণত হয়ে গেছে। সুতরাং তুমি আসো, আমাদেরকে এই যে একটা মানে পতিত অবস্থা বা একটা খারাপ অবস্থা, এখান থেকে আমাদেরকে জাগিয়ে তোলো আবার। শুনবে কি কবিতাটা মোটামুটি বুঝতে পারছেন যে কি বলা হয়েছে আসলে এখানে? আমি বুঝতে পারছি, কবিটা ভালো এটা, আচ্ছা, এবার আমরা আগেরটার হ্যাঁ, সাথে ভালো। হুম, মানে ছোট ছোট কবিতা তো এই জন্য ভালো লাগে, যখন বড় হয় তখন যেন কিরকম মনে হয়, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, আমরা এখন এই কি কি আছে, ইন্ট্রোডাকশন আর ক্রিটিক্যাল সামারি এন্ড ডেভেলপমেন্ট অফ থট, এটা দেখি কি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আগে দেখে নিই এখানে রাইম স্কিমটা কি আছে। দেখুন প্রথমটাতে কি আছে, আওয়ার এ, ফেন ভি, পেন ভি, পাওয়ার এ, সরি বাওয়ার এ, তারপরে কি আছে এ বি বি এ, আওয়ার, বাওয়ার, ফেন, পেন, এ বি বি এ, এরপর আছে কি ডাওয়ার, আবার এ, মেন বি, এন বি, পাওয়ার এ, তার মানে কি আছে এ বি বি এ, এ বি বি এ। এটা হলো প্রথম 8 লাইন, বা আমরা যাকে বলি অক্টেভ। শেষটাতে কি আছে, অ্যাপার্ট, সি, এরপর আছে সি, মানে সি, সি কি ডি, ফ্রি, এটাও ডি, সি ফ্রি, এরপর আছে কি
ওয়ে, এটা হচ্ছে ই, তার মানে কি বললাম CDD, তারপর হচ্ছে কি ওয়ে, ই হার্ট, সি হার্ট অ্যাপার্ট, সি লেই, এটা হবার ই। এখানে কিন্তু আবার একটু ভ্যারিয়েশন আছে, কি আছে CDD ECE। দেখুন প্রথমটা আমরা প্রথম 8 লাইনে পেয়েছি ABBA, তারপরটা কি আছে অ্যাপার্ট, সি। এরপরটা দেখুন আছে লাস্টের আগের লাইনে আছে হার্ট অ্যাপার্ট হার্ট, সুতরাং এই দুটো মিলছে CC। এরপরটা মানে কি ছিল ACY, সি, এটা মিলে কোনটার সাথে ফ্রি, সি ফ্রি, ই ই, দেখুন দুটো মিলে, তার মানে এটা কি DD। তারপর একটা লাইন কি ছিল ওয়ে, ওয়ে, ওয়েতে ধরলাম ই, আর লাস্ট লাইন আছে লে, ওয়ে লে, দেখুন মিলে যায় ই ই, তার মানে কি হলো ABBA CDDECE। এটা হচ্ছে রাইম স্কিম। শোন ভাই কি বুঝতে পারছেন রাইম স্কিমটা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দেখি কি আছে। ওয়ার্ডসওয়ার্থ সনেট মিল্টন দাউ শুডেস্ট বি লিভিং এট দিস আওয়ার ইজ এ ক্রিটিসিজম অফ দ্য পিপল অফ হিজ টাইম, মানে সে তার সময়ের লোকজন নিয়ে সমালোচনা করছে। It complains that they had degenerated so much that only Milton could raise them up from the depths of which they had fallen, মানে সে এটা উল্লেখ করছে যে ইংল্যান্ডের লোকদের অবস্থা করে এতটাই শোচনীয় যে শুধুমাত্র মিল্টন যদি ওই সময় থাকতো তাহলে তাদের এই ভয়ঙ্কর অবস্থাকে মানে মুক্তি তাদেরকে পেত। রাইজ করতে পারতো বা তাদেরকে জাগ্রত করতে পারতো, ঠিক আছে। এরপরে হুম। বলা হয়েছে কি আহ as in the case of the other sonnets, the central idea is expressed in the opening line that Milton should be লিভিং এট দ্যাট টাইম, মানে অন্য সনেট গুলোর মতো এখানেও প্রথমে মিল্টন মানে কবি একটা সমস্যার কথা বলছে যে মিল্টনের এই সময় থাকা উচিত ছিল। দ্য রিজন হোয়াই হি শুড ইজ এক্সপ্লেইনড ইন দ্য নেক্সট 7 লাইনস, এবং এরপরে সে লাস্টের 6 লাইনে সে তার কারণগুলো বলছে। দ্য লাস্ট 6 লাইন এক্সপ্লেইনস হাউ মিল্টন ওয়াজ দ্য অনলি পারসন কম্পিটেন্ট ফর দ্য টেস্ট, মানে এখানে তোমার 14টা লাইন আছে। তো প্রথম লাইনে সে এই মিল্টনকে উদ্দেশ্য করে বলছে, এর পরের লাইনে হচ্ছে সমস্যাগুলি নিয়ে বলা হয়েছে ইংল্যান্ডের অবস্থা কিরকমটা ছিল। লাস্ট 6 লাইনে কি বলা হয়েছে সেই সমস্যা মানে গুলি থেকে মিল্টন কিভাবে তাদেরকে জাগ্রত করতে পারে। আমরা জানি একটা সনেটের দুইটা অংশ থাকে, অক্টেভ আর সেস্টেট। অক্টেভ একটা সমস্যা থাকে, সেস্টেটের সমস্যাগুলোর বর্ণনা দেওয়া থাকে বা সমাধান দেওয়া থাকে। এখানে সেম কাজটা কিন্তু করা হয়েছে। প্রথম 8 লাইনে মানে প্রথম লাইনে হচ্ছে মিল্টনকে উদ্দেশ্য করে বলছে, পরের 7 লাইনে সমস্যাগুলি বলা হয়েছে, লাস্টের 6 লাইনে সেই সমস্যাগুলির সমাধান যে মিল্টনই একমাত্র দিতে পারে সেই জন্য তাকে উল্লেখ করে বলা হয়েছে। ওকে, ওকে। এরপরে বলা হয়েছে ইট ইজ নেসেসারি টু রিমেম্বার দ্য সার্কামস্টান্স আন্ডার হুইচ দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন অর্ডার টু অ্যাপ্রিশিয়েট ইট টু দ্য ফুল। এবং এটা বুঝতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে এই কবিতাটা কোন শর্তে বা কোন উদ্দেশ্যে আসলে লেখা হয়েছিল। Wordsworth wrote it soon after his return from France, which he toured at the time of his Great Revolution. Wordsworth কখন লিখছিল? যখন সে এই মানে এই থেকে ব্যাক করছে, এই ফ্রান্স থেকে ব্যাক করছে 1793 সালের দিকে, ঠিক আছে। এবং 1789 সালে কিন্তু ফরাসি বিপ্লবটা হয়েছিল। আর সে ফরাসি বিপ্লব দ্বারা খুব বেশি এই হয়েছিল, ইনফ্লুয়েন্সড হয়েছিল, ঠিক আছে। তো সে ফরাসি বিপ্লবটা চাক্ষুষ দেখে আসছে, সেই জন্যই সে এই সনেটটা লিখছিল। কি বলছিল? হি ওয়াজ স্ট্রাক deeply by the contrast between the misery of the people of France and the luxurious life led by the richer class of own country, মানে সে দুইটা ডিফারেন্স দেখছে যে ফ্রান্সের লোকজন কতটা গরিব, তারা কিভাবে লাইফ লিড করতেছে, এবং হচ্ছে তার দেশে মানে ইংল্যান্ডের লোকজন, বিশেষ করে যারা ধনী লোকজন, তারা কতটা লাক্সারিয়াস লাইফ মানে কি বলা হয় এটাকে, যে বিলাসবহুল জীবন অতিবাহিত করতেছে। দিস লেড টু কারাপশন ইন অল স্পেয়ার্স, এবং এই যে একটা দুর্নীতির সমস্ত শাখাই ছিল বা সমস্ত অবস্থাতেই ছিল। দ্য পিপল হ্যাড লস্ট দেয়ার ক্যাপাসিটি ফর ইনওয়ার্ড হ্যাপিনেস, লোকজন তাদের নিজের যে আনন্দটা সেটা হারিয়ে ফেলছিল। হুইচ কুড বি হ্যাড অনলি বি লিডিং এ সিম্পল লাইফ অর ভার্চু এন্ড ফ্রিডম, সেটা কিনা একটা স্বাধীন বা সুন্দর জীবন অতিবাহিত করার ক্ষেত্রে মানে প্রথমে দরকার হয়। লাভ অফ ফ্রিডম এন্ড ভার্চু হ্যাড বিন ক্যারেক্টারিস্টিক অফ দ্য কান্ট্রি ইন দ্য পাস্ট, দে আর দ্য ডাওয়ার অফ দ্য হেরিটেজ অফ ফরমার, কি বলছে ফরমার জেনারেশন, মানে তারা যেন এর আগের এইজের একটা যৌতুক স্বরূপের মতো। বাট দে হ্যাড dispersed owing to the selfishness of the people. The canker had spread all কি বলছে to all walks of life, even clergymen, writers and soldiers who should preserve their purity is the nation or to prosper had become correct, মানে এখানে বলা হয়েছে যে যারা আসলে যেমন এখানে কি চার্চের লোক, এই যে ক্লের্জিম্যান যাজক, তাদের কাজ কি লোকজনদেরকে এই যে ইসের পদগুলো আছে মানে সিনের পদ বা পাপের পদ আছে সেখান থেকে তাদেরকে রক্ষা করা বা তাদেরকে ভালো পথে চালিত করা। কিন্তু তারা কি করছে? তারা এখন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে।
প্রোগ্রেস হ্যাজ স্টপ অন অল ফ্রন্টস, এবং সমস্ত ক্ষেত্রে যে উন্নতি বন্ধ হয়ে গেছে। দ্য কান্ট্রি ওয়াজ লাইক এ মার্শি ল্যান্ড, এবং এই দেশটাকে কি মনে হচ্ছিল যেন মানে কি বলা এটাকে, যে একটা অনুর্বর ভূমির মতো, কন্টেনিং স্ট্যাগনেন্ট ওয়াটার, সেখানে শুধুমাত্র মানে জলাবদ্ধ হয়ে আছে, হুইচ ব্রেড ডিজিজ অল অ্যারাউন্ড, এবং যেটা শুধুমাত্র মানে রোগ জীবাণু ছড়াচ্ছে। মোট কথা এখানে কবি বলছে এস চন্দ্রশেখর যে সে যখন এই ফ্রান্স থেকে আসছে 1793 সালে, এর 3 বছর আগে কিন্তু মানে সে যখন গেছে ফ্রান্সে, তখন ফ্রান্সে ফরাসি বিপ্লব চলতেছে। তো সেইটার দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছিল। সে দেখে আসছে যে ফ্রান্সের লোকজন মানে কতটা শোচনীয় অবস্থায় তাদের জীবন অতিবাহিত করতেছে, আর সেখানে কিনা তার দেশের লোকজন মানে ইংল্যান্ডের লোকজন খুব বিলাসবহুল লাইফ লিড করতেছে, ঠিক আছে। এছাড়া যে সেক্টর গুলো আছে ওখানে, সৈন্য বলুক, তারপরে হচ্ছে চার্চ এর লোকজন বলুক, এরা সবাই এখন দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। ইংল্যান্ডকে মানে সে তুলনা করছে হচ্ছে একটা মার্শি ল্যান্ড বা অনুর্বর ভূমির সাথে, যেখানে শুধুমাত্র জলাবদ্ধতাই আছে, অন্য কোনো মানে জল সেখানে বাধা পড়ে আছে, কোনো দিকে যেতেও পারছে না, সরতেও মানে পারতেছে না, ঠিক আছে। এরকম একটা অবস্থা হচ্ছে এখন ইংল্যান্ডে, সেখান থেকে শুধুমাত্র রোগ জীবাণু ছড়াচ্ছে। এরপরে বলছে হ্যাভিং এক্সপ্লেইনড দ্য ডিপ্লোরেবল কন্ডিশন অফ দ্য পিপল of his time, Wordsworth explains that Milton alone could raise them again and give them manners versus freedom and power. তো আমরা কিন্তু উপরে স্ট্যান্ডার্ডে কি দেখতে পেলাম, শুধুমাত্র সমস্যাগুলো নিয়ে বলা হয়েছে, ইংল্যান্ডের অবস্থাটা কি রকম ছিল বা সে কেন লিখছিল, এরপর সেটা সমাধান দেওয়া হয়েছে। কি বলছে, সে ব্যাখ্যা করছে শুধুমাত্র এই যদি মিল্টন এই সময় থাকতো তাহলে সেই ইংল্যান্ডের এই অবস্থা থেকে সবাইকে মুক্ত করতে পারতো। ওয়ার্ডসওয়ার্থ এরপরে বলছে he was fitted for the task, আর সে ওই কাজটার জন্য যথোপযুক্ত ছিল, সিন্স কারণ he was first and foremost রিফর্মার, কারণ সে ছিল একজন রিফর্মার বা এই মানে সংস্করণ আনার জন্য একজন দক্ষ লোক। he was the noblest of men, এবং সে ছিল মানুষের মধ্যে সবচেয়ে ভালো বা মহৎ। he was majestic like the heavens and lived a life of severe purity that was impossible for others, মানে সে এতটাই পরিশুদ্ধ একটা জীবন যাপন করতো যে অন্যদের দ্বারা সেটা সম্ভব হতো না। he was like he lived on a plane which it would be impossible, he was like a star that dwelt by itself without equal, এবং সে ছিল একটা তারার মতো, যে তারাটার মতো অন্য আর কেউ নাই। his voice as revealed in the poem and pamphlets was as powerful as a trumpet and had great effect on the people of this time, এবং তার ভয়েসটা ছিল বাদ্যযন্ত্রের মতো, একটা বাদ্যযন্ত্রের সুরে যেমন সবাই মোহিত হয়ে যায়, মিল্টনের ভয়েসটা ছিল ওইরকম, যে সবাই মানে ওই সময় যারা লোকজন ছিল সবাই মানে সবার উপরে মিল্টনের ভয়েসের একটা প্রভাব পড়তো, সে এতটাই ভালো ছিল। যেমন সাপোজ আমরা যখন বঙ্গবন্ধুর একটা কথা শুনি, আমাদের মনে কিন্তু অন্যরকম একটা মানে তার প্রতি শ্রদ্ধা বা সমীহ চলে আসে। সেম কথাটা এখানে মিল্টনের ক্ষেত্রে বলা হয়েছে। Above all, in spite of his greatness, he was humble and took upon himself the lowliest of duties, if they are necessary for the sake of society, এবং সে এমন কাজগুলোই করতো যেগুলো সমাজের জন্য দরকার, ঠিক আছে, বা সমাজের অপ্রয়োজনীয় কোনো কাজ সে কখনো করতো না। Hence, Wordsworth concludes that Milton should come back to England at that time and reform the people of the 19th century. সুতরাং ওয়ার্ডসওয়ার্থ বলছে যে এই 19 শতকে এখন মিল্টনের আসার কথা, মানে আসার দরকার ছিল ইংল্যান্ডের এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে, as he influenced the people of the 17th century, কারণ সে 17 শতকের লোকজনদেরকে যেরকম ভাবে প্রভাবিত করছে সে এখন ওরকম ভাবে মানে প্রভাবিত করতে পারতো, কারণ তার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল। সেই জন্য সে মিল্টনকে আহ্বান করছে এই সময় ফিরে আসার জন্য। শোন ভাই, কি কবিতাটা ভালো মতো বুঝতে পারছেন? আমি ভালো মতোই বুঝতে পারছি, এটা অনেক ভালো কবিতা। হ্যাঁ, অনেক ভালো একটা কবিতা। তো এটি হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো ছিল, মানে আরেকটা আছে আগামীকালকে লাগবে, she dwelt among the untrodden ways। আমরা তাহলে আগামীকালকে এই কোশ্চেনটা করবো, ওকে? ওকে ভাই, ঠিক আছে। তাহলে আমাদের যা ছিল সব শেষ হয়ে যাবে। মানে তাহলে এই বইটা শেষ হয়ে যাবে? হ্যাঁ, এই বইটা শেষ হয়ে যাবে। এরপর আমাদের আছে মেবি স্যামুয়েল ডলার কোলরিজেরটা, তার দুটো কবিতা আছে, একটা অনেক বড়, ওইটা মোটামুটি আমাদের সামারি পড়ে বুঝতে হবে, আর একটা আছে মোটামুটি ছোট কুবলা খান, ওইটা আমাদের এমনিতে পড়া যাবে, ওকে?